যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন, বিশেষ করে যারা উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা দিবেন, তাদের প্রিপারেশন কিন্তু ভাই স্ট্রংলি হতে হবে। 3 মাইল উত্তরে যায়, মানে এই উত্তরের দিক গেল 3 মাইল, এটা মনে করেন 3 মাইল। হ্যাঁ, এই 3 মাইল সে কি করে উত্তরে যায়, এটা হচ্ছে 3 লিখে রাখেন। যে 15 বর্গ যদি আমরা এখন করব, 15 বর্গ করলে কি হয়, লাস্টে 5 থাকলে খুবই সহজ বর্গ করা। আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনারা সবাই অবগত আছেন যে খাদ্য অধিদপ্তরের রিসেন্টলি একটা সার্কুলার হয়েছে, এটা বলতে পারি একটা বিশাল সার্কুলার, প্রায় 1337 পদের বিপরীতে সার্কুলারটা হয়েছে। অর্থাৎ এই সার্কুলার থেকেই মানে বলা যেতে পারে যে 1337 কিছু কম বেশি হবে। তো মানে হিউজ পরিমাণে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এই পরীক্ষার মাধ্যমে, যার কারণে এই খাদ্য অধিদপ্তরে অনেকের চাকরি হবে, অনেকের কর্মসংস্থান হবে, অনেকের সংসার টিকবে এটা দিয়ে। তো এটা একটা আকর্ষণ হয়ে দাঁড়াবে। আর তাই আপনাদের সামনে আমি চলে আসলাম খাদ্য অধিদপ্তরের বিগত প্রশ্ন নিয়ে। অর্থাৎ বিগত প্রশ্ন কেমন হয়ে থাকে সেই প্যাটার্নটা আমরা দেখব। আজকে যেটা নিয়েছি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক, যেটা উপখাদ্য পরিদর্শক পদের যে ধরনের প্রশ্ন প্যাটার্নের পরীক্ষা হয় সেই পরীক্ষার কিছু ম্যাথ আমরা আজকে দেখব। প্রথমে যে প্রশ্নটা আছে দেখুন, একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, এবং আরো কথা বলা হয়েছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য হচ্ছে 2.56 মিটার এবং প্রস্থ হচ্ছে 1.25 মিটার। প্রস্থ 1.25 মিটার হলে এর গভীরতা কত নির্ণয় করতে হবে, এর গভীরতা কত নির্ণয় করতে হবে। তো চৌবাচ্চা যেটা পানি রাখার একটা জায়গা বা পানি রাখার একটা পাত্র বলতে পারি, ঠিক আছে। এই পানি রাখার পাত্রে দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে এবং কি উচ্চতা থাকে। তো উচ্চতাটা না বলে কি বলা হয়েছে, গভীরতা থাকে। তো গভীরতা কত এটা চেয়েছে, আমরা ধরে নিই যে এর গভীরতা হচ্ছে এইচ। এর গভীরতা কেমন, এইচ। তো এখানে দেখেন লিটারের কথা বলা হয়েছে, লিটার। আর এখানে দেখেন দৈর্ঘ্য, এখানে প্রস্থ, আর এটা এখানে কি গভীরতা। তো আমরা জানি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়, ক্ষেত্রফল পাওয়া যায়, বা বর্গ মিটার, যেটাকে 2টা মিটার গুণ করলে কি হয়, বর্গ মিটার পাওয়া যায়। আর 3টা মিটার গুণ করলে কি পাওয়া যায়, ঘন মিটার পাওয়া যায়। এখানে যেহেতু মিটার কয়টা, দৈর্ঘ্য হচ্ছে একটা, মিটারে দেওয়া আছে, প্রস্থ মিটারে দেওয়া আছে, গভীরতাও কি হবে, মিটারেই হবে। তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা যদি বলি এরকম দৈর্ঘ্য, আয়তন বলা হয় এটাকে, কি বলা হয়, আয়তন। তার মানে আয়তনটা কি হবে, আয়তনটা হবে এরকম যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা। আমি এখানে গভীরতা আছে, গভীরতা দিলাম, গভীরতা। আয়তন, আয়তনটা কেমন হয়, আয়তনটা হয় ঘন মিটার, ঘন হবে। হ্যাঁ, সো এইখানে আছে লিটার, এটাকে আমাকে মিটার করতে হবে, ঘন মিটার করতে হবে। আমরা জানি যে 1 ঘন মিটার সমান 1 ঘন মিটার সমান সমান হচ্ছে 1000 লিটার, 1000 লিটার। তার মানে 1000 লিটারে হয় 1 ঘন মিটার। তাহলে 8000 লিটারে কত ঘন মিটার হবে। তো 1000 লিটার সমান সমান 1 ঘন মিটার, এই পারে লিখি 1 ঘন মিটার, 1 ঘন মিটার। তার মানে এখানে 1000 লিটার সমান 1 ঘন মিটার। তাহলে 8000 লিটার সমান কত হবে, 8000 লিটার সমান সমান হবে 8 ঘন মিটার, 8 ঘন মিটার। তার মানে এই যে 8000 লিটারের পরিবর্তে কি লিখতে হবে, 8 ঘন মিটার। তার মানে আয়তন আমরা কি পাই, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে কি গভীরতা বা উচ্চতা বলতে পারি। এটা সমান সমান কি হবে, এর সমান 8 ঘন মিটার হবে। শর্ত মতে এটা সমান সমান কি হবে, 8 ঘন মিটার হবে। 8, তখন দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য 2.56, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 1.25, আর গভীরতা কত, গভীরতা আমি ধরে নিলাম এইচ। তাহলে এইচ লিখবো, এখান থেকে ইকুয়াল হচ্ছে 8। তার মানে এখন এই এইচ এর মান আমাকে বের করতে হবে। তাহলে এইচ এর মান বের করতে গেলে কি করব, এইচ এর মান বের করতে গেলে আমার লাগবে এইচ সমান সমান কি হবে, 8 ডিভাইড বাই কত, 2.56 গুণন হচ্ছে 1.25। ব্যাস হয়ে গেল। এটা ক্যালকুলেশন করলে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবো কিন্তু। হ্যাঁ, এটা এখন ক্যালকুলেশন করি, যে দশমিক আছে এখানে, তাহলে এটা আমরা যদি নর্মালি করি, এখানে 8 ওকে গুণন দিয়ে এখানে হচ্ছে যে এটা নিচে করি 256 দিয়ে এখানে উপরে ভাগ দিই, এখানে কত 100, কারণ এই যে 56 আছে না, 56 দশমিকের পরে 2টা ঘর, তাই 2টা শূন্য দিয়ে দিলাম উপরে। নিচে হয় আমি একবার উপরে লিখলাম। আবার 125 উপরে কত, উপরে দিয়ে দিলাম 100, যেহেতু 2টা সংখ্যা রয়েছে দশমিকের পরে, এই জন্য 2টা শূন্য দিলাম। এখন আমরা কাটাকাটি করি, তাহলে আমরা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা করি, এখানে হচ্ছে 4 25 100, 25 দিয়ে কাটলাম, আর এখানে 5 25 125, 5 দিয়ে কাটলাম। এবারে 5 দিয়ে 100 এ কাটলে কি হবে, 5 20 100 20 হলো। 8 দিয়ে যদি আমরা 256 কাটি, 3 আসতে 24 25 আর 2 16 32 থাকলো। এবারে 4 দিয়ে 32 কে কাটি, তাহলে কত হবে, 4 আসতে 32, মানে 20/8। 20 কে কাটি হচ্ছে 2 দিয়ে, 4 দিয়ে কাটি, 4 5 20 আর 4 2 8, তাহলে 5/2 পেলাম। লাস্টে কি পেলাম, 5/2। তো 5/2 মানে কত, 5/2 মানে হচ্ছে 2.5, 2.5 মিটার হচ্ছে আমার গভীরতা। অ্যান্সারটা হচ্ছে 2.5 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখি একটু, যে কোন সমান্তর ধারার p-তম পদ হচ্ছে q এবং q-তম পদ p হলে p প্লাস q-তম পদ কত? দেখবেন 9, 10-এর যে সমান্তর ধারা যে অধ্যায়টা রয়েছে সেই ধারার দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। এই প্রশ্নটা হচ্ছে সমান্তর ধারা থেকে আসে। এখন ধারা সম্পর্কে যদি আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, আপনারা কিন্তু অনেকেই ধরা খেয়ে যাবেন এইখানে এসে। এই জন্য যে ব্যাপারটা হচ্ছে এরকম যে p-তম পদ q, ধারার ক্ষেত্রে আমরা যেটা জানি যে প্রথম পদ কি হয়, ধারার ক্ষেত্রে প্রথম পদ হয় a, সাধারণ অন্তর থাকে, সাধারণ কি থাকে, অন্তর থাকে। সমান্তর ধারা থাকে সাধারণ অন্তর, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে থাকে সাধারণ অনুপাত। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, সমান্তর ধারার ক্ষেত্রে যোগ বিয়োগ আকারে থাকে। তো আসেন, বলছে হচ্ছে p-তম পদ q। তো n-তম পদের ফর্মুলা আছে এরকম যে n-তম পদের ফর্মুলাটা কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে n-তম পদের সূত্র। তাহলে এখানে কি বলছে, p-তম পদ q। তাহলে এখানে p-তম পদ কত হবে, p-তম পদ হবে q, আর p-তম পদের ফর্মুলাটা কি, এই যে এখানে a প্লাস p মাইনাস 1 ইন্টু d সমান সমান হবে q, এটা 1 নং সমীকরণ। আবার কি বলছে, q-তম পদ p হলে, তাহলে p-তম পদ q, আর কি বলছে q-তম পদ p, q-তম পদ কত, q-তম পদ হচ্ছে যে p। তাহলে এখানে কি হবে, a প্লাস q মাইনাস 1 ইন্টু d সমান সমান হবে কি p। এই তো 2 নং সমীকরণ। এই যে এখন যে দুইটা সমীকরণ পেলাম আমরা, এই দুটো সমীকরণ আমরা কি করব, ক্যালকুলেশন করব। এই যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ, এই দুটো সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে দেখেন a কেটে যাবে। দুটো সমীকরণ বিয়োগ করলে কি হবে, a কেটে যাবে। তো আসেন, ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি দুটো বিয়োগ করি, যে 1 আর 2 বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে কি হবে, এখানে a কাটা যাবে, এইটা মাইনাস হবে এইটা, আর q মাইনাস p হবে। আমরা ডিরেক্টলি লিখে ফেলি এটা, হ্যাঁ, যে বিয়োগ করে পাই 1 মাইনাস 2, হ্যাঁ, দুইটা বিয়োগ করলে যেটা পাবো সেটা লিখে ফেলি ডিরেক্টলি এখানে, যে এখানে পাবো হচ্ছে p মাইনাস 1 ইন্টু d মাইনাস q মাইনাস 1 ইন্টু d সমান সমান হবে কি q মাইনাস p। এটা ক্যালকুলেশন করে ফেলি এখন আমরা, দেখেন তাহলে এখানে d কমন নেওয়া যায়, তাহলে কি হবে p মাইনাস 1 মাইনাস q প্লাস 1 ইন্টু কি, ইন্টু হচ্ছে d সমান সমান হচ্ছে q মাইনাস p। তাহলে এবার আসেন, তাহলে এখানে 1 1 কাটা যায়, থাকে কি p মাইনাস q, আর ওখানে থাকে q মাইনাস p। এটাকে আমরা p মাইনাস q কে যদি একটু মানে মাইনাস কমন নিতে হয়ে যাবে কি, মাইনাস কমন নিলে হয়ে যাবে q মাইনাস p হয়ে যাবে, ইন্টু থাকে d ইকুয়াল থাকে q মাইনাস p। এবার দেখেন দুই পাশ থেকে q মাইনাস p কাটা যায়, মানে কি d সমান সমান থাকে কত, d সমান সমান হচ্ছে মাইনাস 1। তো d এর মান পেয়ে গেলাম মাইনাস 1। তো d এর মান যদি মাইনাস 1 হয়, এখান থেকে এর মান বের করবো আমরা এখন। d এর মান যদি মাইনাস 1 হয়ে যায় তাহলে কি করবো, এর মান বের করতে পারি এখান থেকে। আর আরো একটা বিষয় হচ্ছে p প্লাস q-তম পদ, এটা বের করতে হবে। তাহলে p প্লাস q-তম পদটা কি হবে, a প্লাস p প্লাস q মাইনাস 1 ইন্টু d, এইটার মানটা আমরা বের করব। তাহলে দেখেন আমরা যদি d এর মান আর এখানে a এর মানটা বসাতে পারি তাহলে তো হয়ে যায়। d এর মান পেয়ে গেছি মাইনাস 1, এবারে a এর মানটা বসাবো, a এর মানটা বের করি আগে, d সমান মাইনাস 1 এই যে এই লাইনে বসিয়ে দিই, তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো এইটাতে অথবা এইটাতে, যে কোনো একটাতে বসালেই হয়ে যাবে। d এর মান মাইনাস 1 এখানে বসালে কি হবে দেখি একটু, এখানে হয় a 1 নং সমীকরণে বসাচ্ছে, হ্যাঁ 1 নং থেকে আসতেছি আমরা। তাহলে এখানে পাবো a প্লাস এখানে p মাইনাস 1 ইন্টু মাইনাস 1, তার মানে কি পাবো p মাইনাস 1 ইন্টু হচ্ছে মাইনাস 1, এটা গুণ ইকুয়াল হচ্ছে q। তাহলে এখান থেকে পাই আমরা এরকম যে a মাইনাস p প্লাস 1 ইকুয়াল হচ্ছে q। আমার শুধু হচ্ছে এর মান লাগবে, তাহলে a সমান সমান কি পাবো, a সমান সমান পাবো q প্লাস p প্লাস 1 মাইনাস 1 অর্থাৎ p প্লাস q মাইনাস 1। সহজ কথা, a সমান সমান কি পাচ্ছি, a সমান পাচ্ছি p প্লাস q মাইনাস 1, এটা হচ্ছে এর মান। এবারে দেখেন এখানে এর মানটা বসিয়ে দিই, দেখেন এর মানটা কি, এর মানটা হচ্ছে p প্লাস q মাইনাস 1, এর মানটা বসাই যে p প্লাস q মাইনাস 1। এবার d এর মানটা বসাই এখানে, d এর মান মাইনাস 1, যেহেতু মাইনাস দ্বারা গুণ হবে সব কিছু, তাহলে কি মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস p মাইনাস q প্লাস 1। এই তো এবার দেখেন কাটা করি, p প্লাস p মাইনাস p কাটা গেল, প্লাস q মাইনাস q কাটা গেল, মাইনাস 1 প্লাস 1 কাটা থাকবে কি 0। তো মানে এই p প্লাস q-তম পদ কত, p প্লাস q-তম পদ হচ্ছে 0। তো অ্যান্সারটা কোনটা, অ্যান্সারটা হচ্ছে এইটা। আমি একটু ডিসক্রাইব করলাম, হ্যাঁ আমি একটু ডিসক্রাইব মানে বর্ণনামূলক করলাম আপনাদের জন্য। এটা শেষ, এটা ফিনিশ। পরের অংশে আসি। ক বলছে, ক একটা ব্যক্তি, ক প্রথমে 3 মাইল উত্তরে, প্রথমে কি করে 3 মাইল সে উত্তরে যায়, পরে 9 মাইল পূর্বে, তারপর আবার 9 মাইল উত্তরে যায়। এবার বলছে শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল। দেখেন এগুলো কিন্তু অনেকটাই বিসিএস এ আসে এই প্রশ্নগুলো বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটির অংশ।
হ্যাঁ, এই প্রশ্নগুলো বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটি অংশ। আর যেহেতু মেন্টাল অ্যাবিলিটি দেখেন খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক এসেছে, তার মানে প্রশ্ন প্যাটার্ন দেখতে হবে। আপনি অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেখেন, যারা রিসেন্টলি আমার সঙ্গে যুক্ত আছেন তারা বলেন অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন আর এই প্রশ্নের পার্থক্যটা কোথায়, পার্থক্য আছে নাকি পার্থক্য নাই, বলেন দেখি সবাই, একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেন। অবশ্যই আমি মনে করি এটার পার্থক্য আছে। সো যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন, বিশেষ করে যারা উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা দিবেন, তাদের প্রিপারেশন কিন্তু ভাই স্ট্রংলি হতে হবে, তাছাড়া কিন্তু ধরা খেয়ে যাবেন। এই জন্য বিষয়গুলো এরকম রাগি। ওকে, চলেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকটা আপনাকে আগে জানতে হবে, যে খাতাতে এই বোর্ডের দিকটা কোনটায় রাখবো। আপনার যেভাবে মন চায় আপনি দিকটা সেভাবে নেন। আপনি যেটা নেন, আপনি যদি এদিকে যদি পশ্চিম লেখেন, মনে করেন এদিকে পশ্চিম লিখলাম, এদিকে যদি পশ্চিম দিক লিখি তাহলে এদিকে হবে কি, এদিকে হবে পূর্ব দিক। এখানে মনে করেন আপনি আছেন, ওকে, পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। যদি তাই হয় তাহলে এদিকে কি হবে, এই সাইডে হচ্ছে পশ্চিম, এই সাইডে হচ্ছে পূর্ব, তাহলে এই সাইডে কি হবে, এই সাইডে হবে দক্ষিণ, আর এই সাইডে হবে কি উত্তর। এই সাইডে হচ্ছে উত্তর, পুরোটাই লিখি। এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পেয়ে গেলাম। হ্যাঁ, উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম। হ্যাঁ, ওকে। এবার আসেন, তাহলে ব্যাপারটা হচ্ছে যে কি বলছে দেখেন, যে ক প্রথমে 3 মাইল উত্তরে, তার মানে ক মনে করেন যে এই জায়গা থেকে যাত্রা শুরু করে। সবাই একটু বোঝা ট্রাই করেন, অঙ্কগুলো কঠিন না, খুবই সহজ। এটা ক মনে করেন এখানে ক আছে, এটা কি ক আছে, কি বলছে প্রথমে 3 মাইল উত্তরে যায়, মানে এই উত্তরের দিক গেল 3 মাইল, এটা মনে করেন 3 মাইল। হ্যাঁ, এই 3 মাইল সে কি করে উত্তরে যায়, এটা হচ্ছে 3 লিখে রাখেন। এরপরে কি বলছে 9 মাইল পূর্বে যায়, 9 মাইল সে পূর্বে যায়, মানে 3, মানে এই আসলে এটা 9 মাইল ধরে নেন, মানে এটুকু মান কত 9 মাইল কি করে 9 মাইল পূর্বে যায়। এরপরে তারপর আবার 9 মাইল উত্তরে যায়, মানে এই আবার 9 মাইল সে উত্তরে যায়, এই যে উত্তরের দিকে উত্তরে গেল। হ্যাঁ, ব্যাস, এটা তাহলে মান কত, এটার মান হচ্ছে 9। এবারে প্রশ্ন বলছে শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল। শুরু স্থান কোনটা, এটা হচ্ছে তার শুরুর স্থান, আর এটা তার শেষ স্থান। এখন বলছে এখান থেকে ওইখানকার দূরত্ব কতটুকু, এই যে এইভাবে দূরত্বটা করে ফেলবেন, এই যে দূরত্ব কতটুকু দেখেন আমরা এখানে পেয়ে গেলাম। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে নাম দিয়ে এটা মনে করেন এ, এটা মনে করেন বি, এটা মনে করেন সি, আর এটা মনে করেন ডি। আপনার এখানে কার মান লাগবে, এডির মান লাগবে, এ ডি এটা সমান হোয়াট, এই মানটা আপনার কিন্তু বের করতে হবে। এডি সমান হোয়াট, এই মানটা আপনাকে বের করতে হবে। এখন এই মানটা বের করতে গেলে আপনাকে কি করতে হবে দেখেন, এইটা যদি বের করতে যাই আমি, এটা মানে এটা হচ্ছে মেন চিত্র। এখন এই চিত্রটাকে আমি একটু ডিফারেন্ট ভাবে আবার অঙ্কন করব। দেখেন আবারও আপনাদের সুবিধার্থে করি, এটা হচ্ছে ক, এখানে ক থাকে, ক এখান থেকে প্রথমে 3 মাইল যায় উত্তরে, পরে 9 মাইল যায় পূর্বে, আবার 9 মাইল যায় উত্তরে। এখন ক এখান থেকে এইখানে কতটুকু যায়, এবার দেখেন এই ব্যাপারটা। অর্থাৎ এখানে যদি এ, এটা হচ্ছে যে বি, একই চিত্র আমি দুইবার অঙ্কন করলাম, এটা সি, এটা ডি। এবার ওইটা হচ্ছে মেইন চিত্র, ওটাকে হাত দিলাম না বোঝার সুবিধাতে। এখন দেখেন এডির মান বের করতে যাই, তার মানে এই দেখেন এভাবে, এটা 3 মিটার, তার মানে এইখান থেকে এইটুকু আসি, এখান থেকেও এইটুকু যাই। মানে এই যে লাল চিহ্ন দিলাম, মানে সে যদিও দিক দিয়ে আসে নাই, কিন্তু এই দিক দিয়ে করার কারণে দেখেন এইটা আর এইটা সমান কিনা, মানে বিসি আর এখানে মনে করেন এ এম দিলাম, তাহলে বিসি আর এ এম সমান। তার মানে এটা যদি 9 মিটার হয়, তার মানে 9 মাইল হয়, তার মানে এটাও 9 মাইল। আবার এবি যদি 3 মাইল হয়, তার মানে এটাও 3 মাইল। আর সিডি কত মাইল, সিডি তো 9 মাইল দেয় আছে। এবারে আসেন, তাহলে এবার দেখেন এ এম ডি এটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এই যেটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে আপনি কম্পেয়ার করেন। এখন এই সমকোণী ত্রিভুজের লম্বের মান কত 9, ভূমি এটা ভূমি মান কত, এখানে 3 আর ওখানে 9, 9 আর 3 যোগ করলে কত 12, এমডির মান হবে 12। এমডির মান কত, এম আর ডি এর মান, এমডি মান কত, এখানে 9 আর 3 12। তার মানে লম্বের মান পেলাম, ভূমির মান পেলাম, আমার বের করতে হবে কার মান, অতিভুজের মান। আমরা জানি কি অতিভুজ সূত্র কি, পিথাগোরাসের ফর্মুলা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ কি, যোগ হচ্ছে লম্ব স্কয়ার। এই তো লিখে দিলাম। এডি মানে হচ্ছে কি অতিভুজ স্কয়ার সমান সমান এমডি মানে কি, এমডি মানে হচ্ছে ভূমি স্কয়ার প্লাস এ এম মানে কি, এম মানে হচ্ছে লম্ব স্কয়ার। আমরা যে সূত্র জানি পিথাগোরাসের, আমি লিখে দিই, এটা সবাই জানেন কম বেশি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার সমান সমান প্লাস ভূমি স্কয়ার। এই তো ফর্মুলা, এটা এই ফর্মুলার মানগুলো লিখে যাবে। মানগুলো আমার এডির মান লাগবে, তার মানে এমডির মান জানা আছে, এমডির মান 9 আর 3 যোগ করলে কত 12 স্কয়ার যোগ এ এর মান কত 9 স্কয়ার। তাহলে 12 স্কয়ার করলে হয় 144, আর 9 স্কয়ার করলে হয় কত 81। যোগ করে ফেলি, 4 আর 1 5, 8 4 12, 12 2 হাত থেকে 1, 1 আর 1 2, 225। তার মানে এডি স্কয়ার সমান সমান 225। তার মানে এডি সমান কত, এডি সমান হবে √225।
রুট 225। এখন রুট 225, 225কে রুট করলে কত হয়? অনেকেই জানেন 225কে রুট করলে কত হয় বলেন দেখি। অনেকে করতে পারে না, দেখো করলে হয় 15। বুঝছেন? এই যে আপনি দেখেন, এই যে 20, 25, 15, 30, যে কাজটা করবেন লাস্টে যদি 5 থাকে অবশ্যই সেইটা 5 দ্বারা শেষ হবে, একক স্থানীয় অঙ্ক। তার মানে 30 আর 20 আমরা কাটতে পারি আগেই। এবারে আপনি দুটাকে বর্গ করেন, 15কে বর্গ করেন আর 25কে বর্গ করেন। বর্গ করা খুবই সহজ, আমি আপনাদের একদিন দেখিয়েছিলাম যে 15 বর্গ যদি আমরা এখন করব, 15 বর্গ করলে কি হয়, লাস্টে 5 থাকলে খুবই সহজ বর্গ করা। 5 বর্গ কত? 5 বর্গ হচ্ছে 25, আর এখানে আছে কত 1, 1 পরের সংখ্যা কত 2, এই দুইটা সংখ্যা গুণ করেন 1 এবং তার পরবর্তী সংখ্যা হচ্ছে 2, 2 1 2, 225 পেয়ে গেলাম। তাহলে 25 বর্গ কি হবে? 25, দেখেন 25 স্কয়ার, তাহলে কি হবে 5 বর্গ কত? 5 বর্গ 25, 25 লিখে নিলাম। আর এখানে কত 2, 2 এর পরের সংখ্যা কত? 2 এর পরের সংখ্যা 3, 3 আর 2 গুণ করলে কত হবে? 3 দুগুণ 6, 625 হবে। এইভাবে আমরা যে কোনো সংখ্যা শেষে যদি 5 থাকে তার বর্গ ইজিলি করতে পারি। তাহলে এখানে 5 বর্গ 25, আর এখানে 3, 3 এর পরের সংখ্যা কত? 4, 3 4 12, 1225। এরকম ভাবে আমরা বের করতে পারি। হ্যাঁ, ইজিলি এটা করতে পারি। ওকে, আশা করা যায় এটা ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ, মানে ক্লিয়ার হয়েছেন কিনা? আপনি যদি এভাবে মানে আপনি যেভাবে যান না কেন অঙ্কগুলোকে, অবশ্যই এরকম যে কোনো ম্যাথ আসুক না কেন অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজে আসবে, কোনো না কোনো ভাবে আসবে। এখন এই চিত্রটা যদি আমরা এভাবেও করতাম, দেখেন এভাবে না করে যদি এইভাবেও করতাম যে এখান থেকে এখানে আর এখান থেকে আমরা প্রথমে এইখানে নিব, তারপরে এখানে নিব, ব্যাপারটা একই সেম। এই যে এখানে এই ত্রিভুজটা নিলাম, নিচের দিকে না নিয়ে উপরের দিকে নিলাম, নিতেই পারে একজন। পরীক্ষার হলে যার মাথা যেভাবে কাজ করবে, হ্যাঁ, সে সেভাবেই করবে। তো ব্যাপারটা হচ্ছে এই দেখেন, এটা 2 3 হয়, এটা 3, এটুকু 3, তাহলে এটুকু কত? এটুকু 9, তাহলে এখানেও 9 হবে। এই 9 আর 3, এটা পুরোটা কত হয়? পুরোটা হয়ে যাবে 12। আর যেহেতু এটা 9 মিটার পুরোটা, তখন এটাও 9 মিটার হবে। এই তো দেখেন একই ব্যাপার। হ্যাঁ, তারপরে আবার দেখেন এটা ভূমির মান পেলাম, লম্বের মান পেলাম, এই যে অতিভুজের মান বের করবেন। আপনি যেভাবে যান এখানে একটা সমকোণী ত্রিভুজ আপনি পাবেনই পাবেন। ঠিক আছে, এটা আপনার মানে যে কোনো ক্ষেত্রে পরীক্ষার আপনি যেভাবে জানেন এখানে এইরকম অঙ্কে আপনি একটা সমকোণী ত্রিভুজ পাবেন, এটা মাথায় রাখবেন। ওকে, দেখেন খুবই মজার একটা প্রশ্ন এবং খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নটা কি দেখেন, 2 3 5 9 17 এর পরবর্তী সংখ্যা কত? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক এই প্রশ্নটাই যে ইম্পর্টেন্ট তা না, ব্যাপারটা এই টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু 11 থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে। আর এবং এগুলো নির্ণয় করাটাও খুবই সহজ। এগুলো যদিও পরে আপনার মানে মেন্টাল অ্যাবিলিটির একটা অংশ হিসেবে, কারণ এই ধরনের প্রশ্নের কোনো বেসিক একটা সূত্র ধরেই যে হবে তা কিন্তু নয়। আপনাকে এই ধরনের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে নোটিশ রাখতে হবে, যে পার্থক্যটা নোটিশ রাখতে হবে। পার্থক্য দেখি আমরা একটু, 2 এবং 3 এর পার্থক্য কত? 2 এবং 3 এর পার্থক্য হচ্ছে 1। 3 এবং 5 এর পার্থক্য কত? 3 এবং 5 এর পার্থক্য হচ্ছে 2। 5 এবং 9 এর পার্থক্য কত? 5 এবং 9 এর পার্থক্য হচ্ছে 4। 9 এবং 17 এর পার্থক্য কত? 9 এবং 17 এর পার্থক্য হচ্ছে 8। তো এর পরবর্তী সংখ্যা মানে 17 এর পরে কত হবে? তো 17 এর পরবর্তী সংখ্যাটা হোয়াট, এটা নির্ণয় করতে হবে। তো দেখি একটু, এখানে দেখেন পার্থক্য 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8। মানে পার্থক্য কি হয়েছে দেখেন, পার্থক্য দ্বিগুণ হারে বাড়ছে, তাই না? পার্থক্য কি হয়েছে? পার্থক্য দ্বিগুণ হারে বাড়ছে না? মানে 1 2 আর 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, তাহলে পরেরটা কত হবে? 8 এর দ্বিগুণ হবে 16। তার মানে এই 16টা যোগ হবে এর সঙ্গে, 17 আর 16 কত হবে? 17 আর 16 যোগ করলে হবে 33। মানে পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা হচ্ছে 33। খুবই মজার এবং খুবই সহজ একটা প্রশ্ন।